মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্যান্ট তকির। তাহলে কি মাইলস্টোনের সেই ঘটনা পুরোপুরি পরিকল্পিত? কি বলছে বিশেষজ্ঞরা? সরকার কি লুকাতে চাচ্ছে? চলুন দর্শক জেনে আসা যাক আসল রহস্য। দর্শক, একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তকির বেঁচে ফিরতে পারতেন, কিন্তু তিনি ফিরলেন না। এই লাইনটি গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি ভাইরাল। কারণ তকির ছিলেন কেবল একজন যুদ্ধ বিমান চালক নন, ছিলেন কর্তব্যনিষ্ঠার প্রতীক। তিনি চালাচ্ছিলেন একটি F-7MB যুদ্ধ বিমান, যার বয়স প্রায় 40 বছর। আধুনিক যুদ্ধক্ষেত্রে মানদণ্ডে এই বিমানটির এখন মিউজিয়ামে থাকার কথা, অথচ এটিকে উঠতে হয় এই দেশের আকাশে, কারণ দুর্নীতি এখনও উঠছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায়, বলছেন অনেক বিশ্লেষক। বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকার বলছে বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিলে তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা স্থানে বিমানটি নামাতেই, কিন্তু বিমানটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে। তবে ভাগ্যক্রমে ক্লাস চলছিল না, ছিল না শিক্ষার্থী, না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত। সরকারি সূত্র বলছে তকির প্যারাসুট ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দিয়েছেন জনগণকে রক্ষা করতে গিয়ে। কিন্তু ফুটেজ বলছে ভিন্ন কথা। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট ইজেক্ট ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্য ফুটেজগুলোতে দেখা যায় একজন পাইলট ছাদের উপর পড়ে আছেন, সেনা সদস্যরা তাকে উদ্ধার করছেন সেখান থেকেই। অনেকে বলছেন তিনি তখনও জীবিত ছিলেন। এর ভিত্তিতে অনেকে দাবি করছেন তকির আসলে বিমানের নিয়ন্ত্রণ হারানোর পর নিজেকে ইজেক্ট করে দেন। বিমানটি ক্র্যাশ করে স্কুলে, কিন্তু তকির অবতরণ করেন পাশের একটি বাড়ির ছাদে এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার মৃত্যু ঘটে পরে হাসপাতালে গিয়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন তাকে হিরো বানাতে চাচ্ছে? এর আসল কারণ কি? সরকার কেন বলছেন তিনি বাঁচতে পারতেন কিন্তু যাননি? তাকে কেন বলা হচ্ছে তিনি মরার সিদ্ধান্ত নিয়েছেন জনতার জন্য? এটা কি প্রকৃত তথ্য, নাকি দায়েরাতে তৈরি করা এক আবেগ নির্ভর বর্ণনা? অনেকে বলছেন এভাবে হিরো ন্যারেটিভ বানিয়ে ফেললে আসল প্রশ্নগুলো চাপা পড়ে যায়। আর সেই প্রশ্নগুলো হলো, কেন পুরনো যুদ্ধবিমান এখনও চালানো হয়? কেন পুরনো যুদ্ধবিমান এখনও চালানো হচ্ছে? প্রতিরক্ষা বাজেট কোথায় যায়? কেন আধুনিকীকরণ করা হয় না বাংলাদেশ বিমান বাহিনীর? কেন বারবার নিরাপত্তার জন্য দুর্ঘটনা ঘটছে? F-7 সিরিজের এই যুদ্ধবিমান চীন থেকে বাংলাদেশে আনা হয়েছিল 1980 থেকে 90 দশকে। এই বিমানগুলো আধুনিক সময়ের জন্য একরকম মরচে ধরা টিনের বাক্স বলেই মত প্রকাশ করেছেন অনেক সাবেক সামরিক কর্মকর্তারাও। আমরা সবাই শোকাহত, আমরা শ্রদ্ধা জানাই ফ্লাইট লেফটেন্যান্ট তকিরের সাহসকে। কিন্তু শোক আর শ্রদ্ধার বাহিরে আমাদের দরকার উত্তর। আরও কতজনকে মরতে হবে দুর্নীতি ভুক্তভোগী হয়ে? আমরা চাই না আর কোনো তকির একটা মরচে ধরা বিমানের সঙ্গে নিজের জীবন বিসর্জন দিই। তকি হয়তো আকাশে মারা গেছেন, কিন্তু তার মৃত্যু শুরু হয়েছিল সেই দিন যেদিন বাতিল যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণের সিদ্ধান্ত হয়েছিল। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো যে পাইলট তকিরকে মেরে দেওয়া হয়েছে। সিআইডি যখন তদন্ত করছিল তখন এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটি দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এখানে সেনাবাহিনীরা কোন কাজটি করেছে সেটি জানলে অবাক হয়ে যাবেন, যে সেনাবাহিনীকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। চলুন এখন জেনে নেবো যে পাইলট তকির মৃত্যুর আসল কারণ কি। একে একে সেসব ভিডিওগুলো দেখে নেবো। চলুন ভিডিওটি দেখে নিই তাহলে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম বিমান দুর্ঘটনা ঘটে গেছে মাইলস্টোনের ঘটনায়। বিমানটি স্কুলে পড়ায় যে পরিমাণ প্রাণহানি হয়েছে, খোলা মাঠে বা নদীতে পড়লে তা হতো না। কিন্তু তকিরের বিমানটি ছিল F-7 BGI যুদ্ধ বিমান এবং ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের এটা সলো ফ্লাইট হলেও একটা লম্বা সময় ওড়ার তার অভিজ্ঞতা ছিল। ধারণা করা হচ্ছে কমিউনিকেশন জ্যামার ব্যবহার করে তার বিমানটি ক্র্যাশ করানো হয়েছে। দর্শক, কমিউনিকেশন জ্যামার বা যোগাযোগ জ্যামার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সংকেতগুলিকে বাধাগ্রস্ত করতে বা নিষ্ক্রিয় করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সামরিক বিমান এবং কিছু ক্ষেত্রে বেসামরিক বিমানগুলিতেও ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের যোগাযোগ এবং রাডার ব্যবস্থা অকেজো করে দেয়া। ধারণা করা হচ্ছে তকিরের বিমানটি জ্যামার ব্যবহার করে পথ বিভ্রান্তের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। যদি তার ব্ল্যাক বক্সটি জনসমক্ষে প্রকাশ করা হতো তাহলে জানা যেত শেষ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে তার কি কি কথা হয়েছে। তকিরের একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি বর্তমানে বিমান বাহিনীতে কর্মরত আছেন, তার মাধ্যমে আমরা জানতে পারি তকিরের বিমানটির কোনো ব্ল্যাক বক্সই নাকি ছিল না। ফলে কোনো ফ্লাইট ডেটা আমাদের কাছে প্রকাশ হবার সম্ভাবনা নেই বললেই চলে। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের যা জানাবে সেটাই বিনা বাক্যে আমাদেরকে মেনে নিতে হবে। দর্শক, আমার দৃষ্টিতে এগুলো প্রত্যেকটাই এক একটা পরিকল্পিত হত্যা। নয়তো বেছে বেছে সবচেয়ে মেধাবী পাইলটগুলোকে কেন টার্গেট করা হচ্ছে একের পর এক?
এখন কয়েকজন চৌকস যুদ্ধ বিমানের পাইলটের শেষ পরিণতি আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। 2010 সালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আশরাফ ইবনে আহমদের স্ত্রী ক্যাপ্টেন শাহনাজ স্পষ্ট ভাষায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে একটা চক্র ফ্রিকোয়েন্টলি এসব করে যাচ্ছে এবং জ্যামারের কথাটাও তিনি সবার সামনে নিয়ে আসেন। সময় এসেছে তার কথাটা ভাবার। চলুন এখন প্রত্যেকটা চৌকস পাইলটের শেষ সময়টার ঘটনায় আমরা ফিরে যাই। একই কায়দায় 4 জন পাইলটের মৃত্যু কি কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ফান? যারা বিমান দুর্ঘটনায় নিহত হচ্ছেন তারা একজন বিমান বাহিনীর তুখোর চৌকস অফিসার। ক্যারিয়ারের ছুরিতে একজনের অর্জন চোখ কপালে তোলার মতো। এই মেধাবী ছেলেগুলোকেই কেন এক এক করে বেছে নেওয়া হচ্ছে? কেন খুলল না স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্যারাশুট? কেন তার শরীরে লাইফ জ্যাকেট বা অনুরূপ ভাসমান সরঞ্জাম তাকে ভেসে থাকতে হেল্প করতে পারল না? কেন পাইলট তৌকিরকে যথাসময়ে ইজেকশনের অনুমতি দেওয়া হয়নি? পরপর 3টি বিমান দুর্ঘটনার মিল কোথায়? কেস স্টাডি 1। শুরুটা স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও কো পাইলট মাহমুদুল হককে দিয়ে। 2010 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও মাত্রই প্রশিক্ষক হওয়ার কোর্স সম্পন্ন করা স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হক বরিশাল শহর থেকে 18 কিলোমিটার দূরে বিমানবন্দরের অদূরে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান, যেটাকে বলে একদম স্পট ডেথ। দুজনেই ছিলেন সিনিয়র অভিজ্ঞ প্রশিক্ষক। 2 পাইলটের মধ্যে আশরাফ ইবনে আহমেদ সুপারসনিক যুদ্ধ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক MiG-29 এর পাইলট ছিলেন। এর মধ্যে আশরাফ ইবনে আহমেদের মাত্র 11 মাসের একটি ছেলে সন্তান ও মাহমুদুল হক নববিবাহিতা স্ত্রী রেখে গেছেন। কেস স্টাডি 2। সাল 2024। ঘটনাস্থল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী নদী। এখানেও সেই একই রকম বিমান দুর্ঘটনা। বিমান বাহিনীর অত্যন্ত চৌকস অফিসার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ কো পাইলট উইং কমান্ডার সোহানকে নিয়ে ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটি নিয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণে যান। ওড়ার কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। এ অবস্থায় পাইলট রানওয়েতে অবতরণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি আবারও বিমানটি নিয়ে উপরে উঠে যান, কিন্তু আগুন ক্রমশই বিমানটাকে গ্রাস করছিল। নিচে তেলের ডিপো যেমন আছে তেমনি আছে লোকালয় ও অসংখ্য স্থাপনা। আসিম জাওয়াদ কো পাইলটকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এয়ারক্রাফটটিকে কর্ণফুলী নদীতে নিয়ে যাবার। তার হাতে কিন্তু সুযোগ ছিল তখনও ইজেকশন করার, কিন্তু জানমালের ক্ষতি ভেবে তিনি বিমানটিকে নদীতে নিয়ে যান এবং নদীতে বিমানটিকে বিধ্বস্ত করানোর কয়েক সেকেন্ড আগে ইজেকশন করেন। ইজেকশন করার পর কো পাইলট সোহানের প্যারাশুটটি যথাসময়ে খুললেও আসিম জাওয়াদের প্যারাশুটটি কেন খুলল না? প্রশ্ন এখানেও রয়ে গেল। তারপর তিনি নদীতে পড়েন। নদীতে পড়ার পর আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটে। আমরা জানি যে বিমান থেকে ইজেকশনের পর পাইলট পানিতে ডুবলেও ভেসে থাকেন, কারণ তার শরীরে লাইফ জ্যাকেটের অনুরূপ ভাসমান সরঞ্জাম যুক্ত থাকে। এছাড়াও পাইলটের পরনে থাকা ইজেকশন সিটের কিছু অংশ পানিতে ভেসে থাকতে সাহায্য করে। কিন্তু আসিম জাওয়াদের ক্ষেত্রে দেখতে পেলাম তিনি ডুবে গেলেন। তার মা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলেকে যখন পাওয়া যায় তার নাক মুখ দিয়ে ফেনার মতো পানি বের হচ্ছিল। যে কো পাইলট ছিলেন তিনি তো নেমে গেলেন, তার প্যারাশুটটা মানে সচল ছিল। তাহলে আমার ছেলের প্যারাশুটটা কেন যথাযথভাবে খুললো না? সেইখানে আমার মা হিসাবে আমার প্রশ্ন। আসিম জাওয়াদের মাকে বিমান বাহিনী থেকে তার মৃত্যুর 2টো কারণ জানানো হয়েছিল। যখন ইজেকশন করেছিল আসিম জাওয়াদ তখনই নাকি স্ট্রোক করেন। দ্বিতীয় কারণটি ছিল পানিতে পড়ার পর তার শরীরে অনেক পানি ঢুকে যায়। তার বডি নদী থেকে তোলার পর তার নাক মুখ দিয়ে ফেনার মতো পানি বের হচ্ছিল। কেস স্টাডি 3। সাল 2025। জুলাইয়ের 21 তারিখ এক রৌদ্রোজ্জ্বল দুপুরের শুরুতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার জীবনের অন্যতম একটা অধ্যায় শেষ করতে চীনে তৈরি F-7 BGI যুদ্ধবিমান নিয়ে তার প্রশিক্ষণের ধাপ শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন। 15 থেকে 20 মিনিটের এই উড্ডয়নই তাকে আজ এক অন্য ধাপে পৌঁছে দেবে। তিনি তার সলো শেষ করবেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট থেকে স্কোয়াড্রন লিডারে উন্নীত হবেন। মাত্র 6 মাস আগে বিয়ে করে স্ত্রীকে কথা দিয়েছিলেন এই ধাপ পেরুলেই তার প্রশিক্ষণ আপাতত শেষ। একটু সময় পাবেন তিনি স্ত্রী আকশা আহমেদ নিজুমকে নিয়ে নিজের মতো কিছু সময় কাটানো, কিন্তু না, তেমনটা হলো না। কল্পনা আর বাস্তব কখন যে ঠোকর খায়
বলা মুশকিল। দুটো রাউন্ড সফলভাবে সম্পন্ন করার পর তৃতীয় রাউন্ডে এসে তার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান ভাসছে না বলে তিনি জানান তার কমান্ডিং অফিসারকে। বিমানে ত্রুটির জন্য শাহজালালে জরুরি অবতরণের অনুমতি না পেয়ে অনেক চেষ্টা করেছিলেন এয়ারক্রাফটার টঙ্গীর তুরাগ নদীতে নিয়ে যেতে, কিন্তু ততক্ষণে বিমান তো তার আর কথা শোনে না। খুব চেষ্টা করেছিলেন অন্তত স্কুলের মাঠে বিমানটি ফেলতে, সেটিও হলো না। শেষে মাইলস্টোনের হায়দার আলী ভবনে বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির সহ এখন পর্যন্ত প্রাণ গেছে 34 জনের। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ নিহতের পাশাপাশি আহতও হয়েছেন 300 জনের উপরে। সে যেন এক জাহান্নামের আগুন। ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়েছিল, কেউ পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হবার স্বপ্ন নিয়ে। কিন্তু এই বিমান দুর্ঘটনায় সেই কোমলমতি শিশুগুলো ফিরে এলেন দগ্ধ হয়ে। 34 জন একেবারেই ফিরে গেলেন না ফেরার দেশে। কেউ বা ইঞ্জিনের ধাক্কায় দুটুকরো হয়ে গেলেন। দর্শক, প্রতিটা প্রাণের মূল্যই কিন্তু অমূল্য। কোনো কিছুর বিনিময়ে এটা নিরূপণ করা যায় না। এই যে মাসুম বাচ্চাগুলো, কোনো পরিবারে একই সঙ্গে 3 জন চলে যাওয়া, এটাকে আদৌ কোনো সুস্থ মানুষ ভুলতে পারবে? এটাকে বাংলাদেশ থেকে কখনো কেউ মুছতে পারবে? এখানে চাইলেও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমান থেকে আগে ইজেকশন করতে পারতেন না তার কমান্ডিং অফিসারের অনুমতি ছাড়া। এখন প্রশ্ন এখানে, তৌকিরকে কখন, কোন সময়টা ইজেকশনের কথা বলা হয়েছিল? অধিক আগে বলা হলে নিশ্চয়ই তিনি রেডিওতে রিপ্লাই দিতেন, রিপ্লাই দেওয়ার সময়টুকু পেতেন। কিন্তু বিমান বাহিনীর পক্ষের বরাত দিয়ে বলা হয় যে তিনি কোনো রিপ্লাই দেননি, তার মানে তিনি হয়তো সময় পাননি। সঠিক সময়ে ইজেকশন করলে হয়তো তিনি বেঁচে ফিরতে পারতেন। তার মৃত্যু নিয়েও অনেক ধোঁয়াশা আছে। তিনি 1.5 ঘন্টা তালাবদ্ধ রুমে আটকে ছিলেন। যথাসময়ে চিকিৎসা পেলে হয়তো তিনি বাঁচতে পারতেন। তার প্যারাশুটটি শারীরিক শিক্ষা বিভাগের বিল্ডিংয়ের পাশের গাছে পাওয়া যায়। পরে জানা যায় যে তার প্যারাশুটটিও আসিম জাওয়াদের মতো খোলেনি। যদি প্যারাশুটটি খুলতো তিনি হয়তো বা আমাদের মাঝে বেঁচে থাকতেন, যদিও পরবর্তীতে সবার সামনে মুখ খুলতে পারতেন কিনা সেই প্রশ্ন রয়েই যায়। দর্শক, এই 3টা কেস স্টাডির বিশ্লেষণের আগে প্রথম কেস স্টাডির নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমদের স্ত্রীর একটা আক্ষেপ আমরা শুনব। ব্ল্যাক বক্সটা কোথায়? লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন। উনি ক্যাপ্টেন শাহনাজ, বর্তমানে লন্ডনে আছেন। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মাইলস্টোনের ঘটনায় তার চমৎকার একটি সাক্ষাৎকার নেন। সেই সাক্ষাৎকারে ক্যাপ্টেন শাহনাজ অনেকগুলো প্রশ্ন রেখেছেন। উনি স্পষ্ট বলছেন একটা চক্র ফ্রিকুয়েন্টলি এসব করে যাচ্ছে। উনি যেমন ওনার স্বামীর ঘটনায় ব্ল্যাক বক্স চেয়েছিলেন, ঠিক তেমনি তৌকিরের ঘটনাতেও তিনি ব্ল্যাক বক্স চাচ্ছেন। কিন্তু উনি নিশ্চিত হলফ করে বলছেন যে এই ব্ল্যাক বক্স কখনোই জনসাধারণের সম্মুখে পেশ করা হবে না, সে সাহস বিমান বাহিনীর নেই। ওনার স্বামী বিমান দুর্ঘটনা নিহত হওয়ার পরও বিমান বাহিনীর কাছে তিনি ব্ল্যাক বক্স চেয়েছেন। ওনার কাছে মনে হয়েছে যে এই ব্ল্যাক বক্স চাওয়ার পরপরই বিমান বাহিনী থেকে তাকে অসহযোগিতা করা হয়। তৌকিরের ব্যাপারে তিনি আরও প্রশ্ন করেছেন, উড্ডয়নের আগেই বিমানটিতে কোনো ত্রুটি পাওয়া গিয়েছিল কিনা। কারণ এই ধরনের ফ্লাইটের আগে এই যুদ্ধ বিমানগুলোকে এয়ারম্যানরা বারংবার চেক করেন। কয়েকটা ধাপে চেকিংটা সম্পন্ন হয়। কোনোভাবে ত্রুটি পাওয়া গেলে অবশ্যই সেই ফ্লাইটটি ক্যান্সেল করে দেওয়া হতো। সেই জন্যই তিনি প্রশ্ন রাখছেন ত্রুটি কি পাওয়া গেছে। এবং তিনি আরও প্রশ্ন রাখেন শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি দেখিয়ে, এবং এটা এয়ারফোর্সের ইন্টারনাল ব্যাপার বলে ঘটনা এখানেই শেষ করে দিলে হবে না, জবাব দিতে হবে। তিনি আরও প্রশ্ন রেখেছেন বেছে বেছে সবচাইতে ট্যালেন্টেড ছেলেগুলোকেই কেন এভাবে মরতে হচ্ছে। বিমান বাহিনীর অভ্যন্তরে থেকে কেউ কি ঘাপটি মেরে আছেন যে কিনা যান্ত্রিক ত্রুটি দেখিয়ে সবচাইতে মেধাবী যুদ্ধ বিমানের পাইলটগুলোকেই চিরতরে নিঃশেষ করছেন। দর্শক, আমিও ক্যাপ্টেন শাহনাজের সুরেই বলতে চাই, সময় এসেছে নিছক দুর্ঘটনা না ভেবে ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের। বিমান বাহিনীর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও যেন এই ঘটনাগুলোর তদন্ত করা হয়। আমাদের কাছে এভিডেন্স নেই পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা প্রশ্ন তো রাখতে পারি, প্রশ্ন উত্থাপন করতে পারি। দর্শক, ধারণা করা হচ্ছে প্রতিটা পাইলটকে পুরনো যুদ্ধ বিমানের ফাঁদে ফেলে অথবা এই জ্যামারগুলো দিয়েই তাদের বিমানগুলোকে দুর্ঘটনার কবলে ফেলে তাদের জীবন প্রদীপকে চিরতরে কেড়ে নেওয়া হচ্ছে। যুদ্ধ বিমানের পাইলট দেশের সবচাইতে মেধাবী মুখগুলোর একটি। বেছে বেছে এই মেধাগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে? দর্শক, এ নিয়ে চাইলে আপনার মতামত আমাকে কমেন্টসে জানাতে পারেন। চাইলে জনগুরুত্বপূর্ণ ভেবে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমি চেষ্টা করব সমসাময়িক বিষয় নিয়ে সত্যটা আপনাদের সামনে তুলে ধরবার। আর অবশ্যই যে যেভাবে পারেন
আওয়াজ তুলো। উট পাখির মতো এভাবে মাথা গুজে আর কতদিন? রেইজ ইউর ভয়েস। কেননা মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন, তোমার ভাইয়ের মৃত্যুতে তুমি কি করেছিলে? তোমাকে যে ক্ষমতা, যে পাওয়ার, যে সুযোগ আমি দিয়েছিলাম, তুমি সেটা কিভাবে ব্যবহার করেছিলে? তো অবশ্যই এই জায়গাটা থেকে হলেও এই ব্যাপারগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলুন, যেন আর একটি মেধাবী ছেলে অথবা আর একটি দেশের সম্পদও এভাবে অকাল প্রয়াণে আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন যে পাইলট তৌকিরের মৃত্যুর আসল রহস্য কী। যে আমরা জানতেই পেরে গেছি যে পাইলট তৌকির তিনি মৃত্যুবরণ করেছে, কিন্তু কত প্ল্যানের সাথে কত প্ল্যান খাটিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে এটা সবাই আমরা জানতে পেরে গেছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। যেহেতু পাইলট তৌকির তিনি একেবারে অনেক স্বপ্ন নিয়ে আকাশের মধ্যে উড়ান দিয়েছিল, তার নিজের ছোট্ট বাচ্চাটিকেও সে দেখতে পেল না। তার স্ত্রী নাকি গর্ভবতী, এমন একটা খবর এখন সোশ্যাল মিডিয়ায় তুলফাল। কিন্তু তেমনটি যদি হয়ে থাকে তার নসিব কতটাই খারাপ, সে বাচ্চার মুখটি দেখিয়ে যেতে পারলো না, বাচ্চাটি আজ এতিম হয়ে গেল। বন্ধুরা, পাইলট তৌকিরের জন্য অবশ্যই ভিডিওর শেষে একটা দোয়া করে যাবেন এবং তার বাচ্চার জন্য দোয়া করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।